আজ আমি কথা বলবো এমন এক মানুষের কথা যিনি পৃথিবী ছেড়ে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় দেশের নাগরিক হিসেবে, কিন্তু যখন ফিরে আসতে গেলেন তখন নিজের দেশটিকে আর খুঁজেও পেলেন না। বলছিলাম সার্জেই কিরকালেভের কথা। এই মহাকাশচারী এমন একজন মানুষ যিনি মহাকাশে থাকা অবস্থায় হারিয়েছিলেন নিজের দেশকে। 5 মাসের বদলে তিনি মির নামক এক স্পেস স্টেশনে ছিলেন পুরো 312 দিন। কারণ যে দেশটি তাকে ফিরিয়ে নেওয়ার কথা ছিল সেই দেশটি মুছে গিয়েছিল পৃথিবীর বুক থেকে। সেই দেশটিকে আপনারা সবাই চেনেন, দেশটি সোভিয়েত ইউনিয়ন। যেই দেশটির ভাঙনে বদলে গিয়েছিল পুরো বিশ্ব, আর সেই সাথে বদলে গিয়েছিল সার্জেই কিরকালেভের ভাগ্য। 10.5 মাস পরে যখন তিনি পৃথিবীর বুকে পা রাখেন তখন সেই জায়গাটি আর সোভিয়েত ইউনিয়ন নেই, হয়ে গেছে কাজাখস্তান। কিন্তু কেন ভেঙে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় আর এত শক্তিশালী একটি দেশ? কেনই বা হেরে গিয়েছিল কমিউনিজম? সোভিয়েত ইউনিয়নে থাকা এমন হাজার সার্জেইয়ের গল্প নিয়েই আজ আমি সাইফুল্লাহ সাইফ থাকছি আপনাদের সাথে। 1985 সালের 11ই মার্চ কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন মিখাইল গর্বাচেভ। কিন্তু কেউ তখনও ভাবেনি যে তিনিই হবেন অখণ্ড সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা। অনেকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পেছনে গর্বাচেভকে দায়ী করলেও তার উদ্দেশ্য কিন্তু কখনোই তা ছিল না। দিন শেষে মিখাইল গর্বাচেভও ছিলেন একজন আগাগোড়া কমিউনিস্ট। কিন্তু স্তালিনের সময়ে যেরকম হাজার হাজার মানুষকে গুম আর খুন করা হয়েছিল, গর্বাচেভ তার পুরো উল্টো রাস্তা ধরলেন। তিনি ক্ষমতায় এসে এমন 2টি নীতি গ্রহণ করলেন যা তার আগে কোনো সোভিয়েত নেতাই নেয়নি। আর এই 2টি নীতিকে বলা হয় সোভিয়েত ইউনিয়নের কবর খোঁড়ার কোদাল। সত্যি বলতে সোভিয়েত সরকারের ভিত্তি দাঁড়িয়েছিল গোপনীয়তা আর ভয়ের উপর। কেজিবি আর গুলাগের ভয়ে স্তালিনের আমল থেকেই মানুষ মুখ বন্ধ করে রাখতে শিখে গিয়েছিল। কিন্তু গর্বাচেভ ক্ষমতা এসে ভাবলেন এমন অবস্থা বদলানো দরকার। যা ভাবা তাই কাজ। তিনি মানুষের মুখের বুলি আর মুক্ত চিন্তা ফিরিয়ে দিতে শুরু করলেন গ্লাসনস্ট। কিন্তু মনে রাখতে হবে, বাঁধের গেট সামান্য খুললেই যেমন প্রচণ্ড পানির চাপ গেটকে উড়িয়ে নিয়ে যায়, ঠিক তাই হতে থাকলো সোভিয়েত ইউনিয়নে। কমিউনিজম নিয়ে মুক্ত আলোচনার বদলে সোভিয়েতরা সমালোচনা শুরু করলো সরকারের। বের হয়ে আসতে লাগলো এত বছরের গুম, নিপীড়ন আর দুর্নীতি। কিন্তু সোভিয়েত কমিউনিস্ট সরকারের পায়ে প্রথম কুড়ালটা যদি গ্লাসনস্ট হয়ে থাকে, তাহলে দ্বিতীয় কুড়ালটা ছিল পেরেস্ত্রোইকা। এটা ছিল গর্বাচেভের আরেক উদারপন্থী নীতি। সত্যি বলতে এছাড়া আর উপায় ছিল না তার। কারণ সেই সময় সোভিয়েত ইউনিয়নের কালোবাজারি এতই বেড়ে গিয়েছিল যে তা হয়ে গিয়েছিল আসল জিডিপির প্রায় 10%। আর এই কালোবাজারির পেছনে ছিল খোদ কমিউনিস্ট পার্টিরই লোকজন। শুধু তাই নয়, সোভিয়েত ইউনিয়নের মূল আয়ের উৎস ছিল খনিজ তেল। কিন্তু 1986 সালে যখন তেলের ব্যারেল মাত্র $24 হয়ে গেল, তখন সোভিয়েত অর্থনীতি বিশাল ধসের মুখে পড়ে। এছাড়া কোল্ড ওয়ারের শুরু থেকেই সোভিয়েত শিল্প কারখানাগুলো মূলত সামরিক যন্ত্র উৎপাদন করছিল। ভোগ্যপণ্যের উৎপাদন এতই কম ছিল যে গর্বাচেভ বিদেশি ব্র্যান্ডগুলোকে বিনিয়োগ করার সুযোগ করে দেন। 1990 সালের মস্কোতে প্রথম যখন ম্যাকডোনাল্ড খোলা হয়, তখন পুশকিন স্কোয়ারের লম্বা লাইন সোভিয়েত মানুষদের কাছে পুঁজিবাদের গ্রহণযোগ্যতা অনেকটাই প্রকাশ করে ফেলে। কিন্তু এইসব গ্লাসনস্ট আর পেরিস্ত্রোইকা তো শুধু গর্বাচেভের কিছু নীতি। আদতে সোভিয়েত জনগণের জমে থাকা ক্ষোভ, হতাশা আর ক্রোধ বিস্ফোরিত হওয়ার পেছনে ছিল এক আক্ষরিক বিস্ফোরণ। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ কোনটি? হিরোশিমা নাকি নাগাসাকি? না, এর কোনোটাই নয়। বরং সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটেছিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে। চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার এই পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর অ্যাটমিক এনার্জির গবেষণা মতে চেরনোবিল থেকে বের হওয়া রেডিয়েক্টিভ ম্যাটেরিয়ালগুলোর পরিমাণ হিরোশিমার প্রায় 400 গুণ বেশি। আর এই ভয়াবহ দুর্ঘটনার পেছনে অদক্ষ ইঞ্জিনিয়ার আর ভুল ডিজাইন যেমন দায়ী ছিল, ঠিক তেমনই দায়ী ছিল সোভিয়েত সরকারের অতি গোপনীয়তার নীতি। কিন্তু এই পুরো ঘটনাটিকে মিখাইল গর্বাচেভের সরকার পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর নিউক্লিয়ার রিয়্যাক্টরটি বিস্ফোরিত হয় 1986 সালের 26 এপ্রিল।
কিন্তু লোকাল পার্টি কমিউনিটির লোকজন পুরো ব্যাপারটিকে গোপন রাখার চেষ্টা করে। গর্বাচেভ এত বড় দুর্ঘটনার পর প্রথম বক্তব্য দেন মে মাসের 14 তারিখ। সেখানেও তিনি বিস্ফোরণের ভয়াবহতাকে কুচক্রি মিথ্যা বলে উড়িয়ে দেন। কিন্তু রেডিয়েশনের প্রভাব কি আর থামিয়ে রাখা যায়? এপ্রিলের 28 তারিখেই সুইডেনের কয়েকটি নিউক্লিয়ার টেস্ট সেন্টার এই বিস্ফোরণের কথা ধরতে পারে। পরে আন্তর্জাতিক চাপে বেরিয়ে আসতে থাকে আসল খবর। আর ততদিনে গ্লাসনোস্ট নীতির কারণে সোভিয়েতদের মুখের লাগামও খুলে গেছে। সব মিলিয়ে এই ঘটনার পরেই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে সোভিয়েতরা। কারণ অফিসিয়াল রেকর্ড অনুসারে মৃতের সংখ্যা ছিল মাত্র 31 জন, কিন্তু বাস্তবে হাজার হাজার লোক রেডিয়েশনজনিত রোগে মারা যায়। এমনকি আজ পর্যন্ত চেরনোবিলের এই ঘটনার কয়েক দশক পর মিখাইল গর্বাচেভ নিজে বলেন, হয়তো চেরনোবিলের দুর্ঘটনাই ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণ। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের যেই চিত্রটা, তাতে প্রথম তুলির আঁচড় লেগেছিল কিন্তু আরও অনেক বছর আগে। সেটা 70-এর দশকের কথা। 1979 সালের ডিসেম্বরের 24 তারিখ হঠাৎই সোভিয়েত ইউনিয়নের প্রায় 30,000 সৈন্য প্রবেশ করে আফগানিস্তানে। সেখান থেকে শুরু হয় রুশো আফগান যুদ্ধের, যা ইতিহাসের পাতায় পরিচিত হয়েছে সোভিয়েত ইনভেনশন অফ আফগানিস্তান নামে। কিন্তু কেন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল আফগানিস্তানকে? সত্যি বলতে সোভিয়েতদের কাছে সেটা আক্রমণ ছিল না, বরং ছিল কমিউনিস্ট পার্টির প্রতি সহায়তা। 1978 সালে প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানকে সরিয়ে ক্ষমতায় আসে দুই বামপন্থী দল। এক বছরের মাথায় যখন বামপন্থা পতনের মুখে, তখন কমিউনিজমকে রক্ষা করতে এগিয়ে আসে সোভিয়েতরা। তাদের ধারণা ছিল বর্ডারের এত কাছে অন্য মতবাদের রাষ্ট্র রাখা তাদের জন্য হুমকিস্বরূপ। কিন্তু সকল পরাশক্তির মধ্যেই একটা কমন সমস্যা আছে। এরা মনে করে সব যুদ্ধই খুব দ্রুত জয় করে ফেলা যাবে। কিন্তু আফগানিস্তান যে সাম্রাজ্যের কবরস্থল তা জানা ছিল না সোভিয়েতদের। আমেরিকার বিপুল সহায়তা নিয়ে আফগানি মুজাহিদরা 10 বছরের যুদ্ধে সোভিয়েতদের যথেষ্ট শিক্ষা দেয়। শেষ পর্যন্ত 1989 সালে মিখাইল গর্বাচেভই সিদ্ধান্ত নেন, অনেক হয়েছে, এত খরচ করে আর না, ঘরের ছেলেরা ঘরে ফিরে আসে। কিন্তু এতে মারা যায় অন্তত 15,000 সোভিয়েত সৈন্য। আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি। আর প্রতিবেশী ছোট একটা দেশের কাছে এমন পরাজয় ফাটল ধরায় সোভিয়েত ইউনিয়নের ভিতে। অন্যদিকে সরকারের দুর্বলতা বুঝে সোভিয়েত ইউনিয়নের স্বাধীনচেতা অঞ্চলগুলোও নাড়াচাড়া দিয়ে ওঠে। 1989 সালের 23 আগস্ট তাল্লিন থেকে ভিলিনাস পর্যন্ত 675 কিলোমিটার লম্বা এক মনুষ্য চেইন তৈরি করে এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুনিয়ার জনগণ। আসলে এই তিনটা দেশ পরিচিত ছিল বাল্টিক স্টেট নামে। এই প্রতিবাদ করার জন্য 23 আগস্ট বেছে নেওয়ার পেছনেও ছিল এক বিশেষ কারণ। কারণটা খুঁজতে হলে চলে যেতে হবে সেই 1939 সালে। তখন হিটলার আর স্তালিনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে করা এক চুক্তির নাম ছিল মলোটভ রিভেন্ট্রপ প্যাক্ট। এই চুক্তির মাধ্যমে বাল্টিক দেশগুলোকে নিজেদের অংশ করার সিদ্ধান্ত নেয় সোভিয়েত ইউনিয়ন। অথচ এতে ওই দেশগুলোর কোনো মতামতই নেওয়া হয়নি। যুদ্ধ শেষেও সোভিয়েত ইউনিয়ন গায়ের জোরে এই দেশগুলোকে নিজেদের অংশ হিসেবেই রেখে দেয়। এভাবেই চলে আরও 50 বছর। ঠিক 50 বছর পর 1989 সালের একই দিনে আবারও জেগে ওঠে বাল্টিক পিপল। বাল্টিক অঞ্চলগুলোকে দেখে সোভিয়েত ইউনিয়নের আশেপাশে থাকা আরও অনেক দেশই উদ্বুদ্ধ হয়। সত্যি বলতে পূর্ব ইউরোপ আর বাল্টিক অঞ্চল প্রায় একই সময়ে স্বাধীনতার দাবিতে মাঠে নামে। কিন্তু একসময় যেসব অঞ্চল নিয়ন্ত্রণে রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন রক্তগঙ্গা বইয়ে দিতে রাজি ছিল, মিখাইল গর্বাচেভ সেগুলোকে সহজেই ছেড়ে দেন। সবচেয়ে বড় ধাক্কাটা আসে কুখ্যাত জার্মান ওয়াল ভেঙে ফেলার মাধ্যমে। 1989 সালের 9 নভেম্বর এই দেওয়াল ভেঙে ফেলে জার্মানরা আবার এক দেশ হওয়ার পথে পা বাড়ায় আর একই সাথে টালমাটাল করে দেয় ইস্টার্ন ব্লককে। শেষ পর্যন্ত 1990 সালের ভেতরে ইস্টার্ন ব্লকের প্রায় সব কয়টি দেশে কমিউনিস্ট নেতাদের পতন হয়। সোভিয়েত ইউনিয়নের পতন যে ঘনিয়ে আসছে তা অনেকেই তখন বুঝতে পেরেছিল। তার ভেতরে অন্যতম ছিল বরিস ইয়েলৎসিন। 1990 সাল পর্যন্ত তিনি নিজেই খোদ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কিন্তু সেখান থেকে বের হয়ে গিয়ে 1991 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন একজন ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে। আশ্চর্যজনকভাবে তিনি জিতেও যান। কিন্তু তার এই জয় কোনোভাবেই মেনে নিতে পারেনি কট্টর কমিউনিস্টরা। কারণ কমিউনিজমের আঁতুড়ঘর ছিল সোভিয়েত ইউনিয়ন।
আর সোভিয়েত ইউনিয়নে গণতন্ত্র চালু হওয়া মানে পৃথিবীতে কমিউনিজমের কবর খোঁড়া। তাই 1991 সালের 18ই আগস্ট সোভিয়েত সরকার একদল উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সামরিক ব্যক্তিত্ব মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা গঠন করে স্টেট কমিটি ফর স্টেট ইমার্জেন্সি। কিন্তু গর্বাচেভের কঠোরতা, বরিস ইয়েলৎসিনের আন্দোলন এবং সোভিয়েত জনগণের বিপুল সমর্থনের কারণে এই বিদ্রোহ মুখ থুবড়ে পড়ে। মিখাইল গর্বাচেভ গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়ে মস্কোতে ফেরত আসেন, কিন্তু তিনি খুব দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন। ইউনিয়ন বজায় রাখার জন্য গণভোটের বদলে অনেক অঞ্চল স্বাধীনতা অথবা স্বায়ত্তশাসনের জন্য ভোট করে। দিন যতই যেতে থাকে বরিস ইয়েলৎসিনের ক্ষমতা বাড়তে থাকে আর মিখাইল গর্বাচেভ দুর্বল হতে থাকেন। শেষ পর্যন্ত 1991 সালের 25শে ডিসেম্বর মিখাইল গর্বাচেভ উই লাইভ ইন আ নিউ ওয়ার্ল্ড বলে পদত্যাগ করেন, আর এরই মাধ্যমে অবসান ঘটে সোভিয়েত ইউনিয়নের। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর ইতিহাস নিয়ে আরও কোনো গল্প, আরও কোনো ঘটনা, আরও কোনো বিশেষ মানুষকে নিয়ে জানতে চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আমরা সেই বিষয়ে খুব দ্রুতই আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।